নমস্কার, আমি মধুস্নাতা। আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনারা শুনতে পাবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ঘর জামাইয়ের দ্বিতীয় পর্বটি। এর তৃতীয় বা অন্তিম পর্বটি আপনারা শুনতে পাবেন আমার পরবর্তী দিনের গল্প পাঠে। গল্পটি শুনতে থাকুন। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক ও শেয়ার করে দেবেন। হাতে কলমে না করলে চাষের মর্ম বোঝা কোনো শর্মার কর্ম নয়। চাষা যখন চষে তখন সে মাটির সঙ্গে কথা কয়, বলদের সঙ্গে কয়, লাঙলের সঙ্গে কয়, মেঘ বাদল রোদের সঙ্গে কয়, বাজ ঠাকুরের সঙ্গে কয়, সাপখোপের সঙ্গে কয়, নিজের কপালের সঙ্গে কয়, এমনকি ভগবানের সঙ্গেও কয়। এই সব কটা জিনিস মিলিয়ে তবে চাষ। কত তোতাই পাতাই করে, সোহাগ করে, মিতালি পাতিয়ে তবে এক একজনের সঙ্গে ভাবসাব হয়। তার চারদিকে ঝাঁঝা করছে প্রাণ। মাটির ঢেলাটাও তার কাছে জ্যান্ত, লাঙলটা কাস্তেটা সবই জ্যান্ত। এরা সব সতীশের বন্ধু বান্ধব। ছাঁচতলায় উঠোনে যেসব গোখরো ঘুরে বেড়ায় তারাও বাস্তুর লক্ষ্মী। সতীশ তাদেরও বন্ধু মনে করে। সেদিন চাষের মাঠে এক কেউটে সুমুখে পড়ে কোমর অবধি ফনা তুলল। সানানো কাস্তে ছিল সতীশের হাতে। এক চপাটে কেটে ফেলতে পারত, কিন্তু কাটেনি। শুধু বিড় করে বলেছিল, ধান কাটতে গিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছি বাপু, মাপ করে দাও। কেউটেটা একটা দীর্ঘশ্বাস ফেলে ফনা নামিয়ে চলে গেল। ঝড় বাতলার দিনে ভারী বাতাস আসে, চালাঘর উড়ে যেতে চায়, যায়ও। ছেলে পুলে বউ নিয়ে সতীশ জড়সড় হয়ে বসে থাকে শুধু। জানে ঝড় দুনিয়ার নিয়মে আসে, তারও বিষয়কর্ম আছে। ঘাসের মতো মাথা নুইয়ে থাকতে হয়। ঝড় কিছু করে না গরিবের ক্ষতি। মেঘের ওপর থেকে বাজ ঠাকুর যখন বজ্রের বল্লম ছুঁড়ে মারেন তখনও সতীশ নিশ্চিন্তে খেতে কাজ করে। জানে মরার হলে কেউ কি ঠেকাতে পারবে? প্রাণ, চারদিকে কেবল প্রাণের খেলা দেখতে পায় সতীশ। সবাই ভারী জ্যান্ত, ভারী বন্ধুর মতো। আগে বাঁকা নদীতে জল ছিল খুব, উপচে পড়ত। আজকাল আর জল নেই। বালির উপর বালি জমা হয়ে উঁচুতে উঠেছে নদীর খাত। একধার দিয়ে শুধু নালার মতো জল বয়ে যায়। যখন জল ছিল তখন বাঁকা নদীর জল ছেঁচে ক্ষেত ভাসিয়েছে সতীশ। আজকাল একটু কষ্ট, বর্ষা বাদল না হলে ক্ষেত জল পায় না। নদীকেও কেমন মানুষ মানুষ লাগে সতীশের। সেও যেন কিছু বলে, কিছু শোনে। ভারী ঠান্ডা সুস্থির সতীশের জীবন। সকাল থেকে রাত অবধি তার খাটুনির শেষ নেই। খেতে চাষ, বলদ গরু কুকুর বেড়াল কাক সকলের যত্ন আত্তি করা। ছেলেপুলে বউ সকলের পালন পোষণ আছে। গাছপালা আর পঞ্চভূত আছেন। সকলকেই সতীশ খুশি রাখতে চেষ্টা করে। কেউ জানে না তার দুটো হেলে বলদ কখন হাসে কখন কাঁদে, তার গরুটা কখন উদাস হয়ে যায়, তার কুকুর চারটে, তার তিনটে বেড়াল, এদেরও কি ঠিক মতো কেউ বুঝতে পারে সতীশ ছাড়া? বাতাসে যারা ঘুরে বেড়ান, রাত বিরেতে যাদের দেখলে লোকে ভিড়মি খায়, তাদেরও টের পায় সতীশ। গভীর রাতে মাঝে মাঝে সে যখন ঘুম ভেঙে উঠে মহাবিস্ময়ে তারা ভরা আকাশের দিকে চেয়ে থাকে, তখন টের পায় কারা যেন বাতাসের শরীর নিয়ে মিশে কাছাকাছি আসে। একটু গা শিরশির করে তার। একদিন বেহান বেলায় ঘাড়ে ভারী লাঙল আর দুটো বলদ দিয়ে মাঠে যাচ্ছে সতীশ। আলের ওপর মুখোমুখি একটা ফুটফুটে ছেলের সঙ্গে দেখা।
পরনে হেঁটো ধুতি, খালি গা। কি যে সুন্দর তার মুখ চোখ! সতীশ হাঁ করে দেখছিল। ছেলেটা তার কাছাকাছি এসে একগাল হেসে বলল, এই দেখো, আমি দাঁত মেজেছি। আমার হাতে দেখো, একটুও ময়লা নেই। আমি আজ কোনো দুষ্টুমি করিনি। এত সুন্দর করে বলল যে ওই সামান্য কথাতেই কেন যেন জল এলো সতীশের চোখে। সে ধরা গলায় বলল, তোমার ভালো হবে বাবা, তুমি বড় ভালো ছেলে। ছেলেটা খুশি হয়ে নদীর ধার দিয়ে কোথায় চলে গেল। সতীশ কাউকে কিছু বলেনি, বলতে নেই। মনে মনে সে জানে, সেদিনই সে ভগবানকে দেখেছে। দুপুরবেলা দুটো তৃষ্ণার্ত বলদকে একটা মাটির গামলায় নুন মেশানো জল খাওয়াচ্ছিল সতীশ। উঠোনে একটা ছায়া এসে পড়ল। সতীশ, আছিস নাকি রে? মনিবকে দেখে সতীশ তটস্থ হলো। বাঁকা নদীর পোল পেরিয়ে মনসাতলা দিয়ে টুকটুক করে ছাতাটি মাথায় দিয়ে উনি নিত্যই আসেন। এসে চাষের সময় ক্ষেতের ধারে আলের ওপর বসে থাকেন। ধান ঝাড়া হলে দেখতে আসেন, ধান মাপবার সময় দেখতে আসেন। কি দেখেন তা সতীশ জানে। বিঘে প্রতি যা ন্যায্য পাওনা হয় তা সতীশ বরাবর তুলে দিয়ে আসে মনিবের গোলায়। খরা বা বান হলে কম বেশি হয়। মেয়ে খেদি দৌড়ে গিয়ে একটা জল চৌকি এনে পেতে দিল দাওয়ায়। মুখের ঘামটি কোঁচায় মুছে মুনিব বসলেন। ফর্সা মুখখানা রোদের তাতে রাঙা হয়ে আছে। চুল আর গোঁফ কিছু পেকেছে, তবু মান্যিগন্যি করার মতোই চেহারা। খেদির কাছে চেয়ে এক ঘটি জলের অর্ধেকটা খেয়ে নিলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশ আছিস তোরা। এই কথাটার মানে হয় না, শুনলে লজ্জা করে সতীশের। ভালো থাকা মন্দ থাকার সে কি বা জানে। তবে মেখে চুকে আছে, মিলেমিশে আছে। চারদিকটার সঙ্গে তার ভারী ভাবসাব। মনে হয় পোকাটা মাকড়টা অবধি তাকে চেনে জানে। সে মনিবের সামনে উঠোনে উবু হয়ে বসে বলে, দুটো ডাব পারি? ডাব? না রে, এই দুপুরে তোকে আর গাছে উঠতে হবে না। কিছু নয় কর্তাবাবু, হনুমানের মতো উঠবো আর নামবো। যাওয়ার সময় কয়েকটা গন্ধরাজ লেবু নিয়ে যাবেন, এবার মেলা ফলেছে। ডাবটা আস্তে আস্তে খেতে খেতে মনিব বললেন, সেই শ্বশুর মশাইয়ের আমল থেকে তোকে দেখে আসছি, একই রকম রয়ে গেলি। তুই বুড়ো হোস না? সতীশ মাথা চুলকে বলে, বয়স ভাটিয়ে গেছে অনেক দিন, সে কি আর আজকের কথা? পুরো হচ্ছে নিশ্চয়, বয়স তো হলোই। সেই রকম পাকানো চেহারা, শক্তপোক্ত, সারাদিন রোদে জলে খাটিস, বয়স মানিস না। তোর রকমটা বুঝতে পারি না। ওই আগে একরকম, চাষাভুষোর শরীর তো। ওরে, আমিও পালোয়ান কিছু কম ছিলুম না। দেখেছিস তো সেই চেহারা? আগে দেখিনি আবার, সব চোখের সামনে ভাসছে। যেদিন বিয়ে করতে এলেন নৌকো করে, পালকি ঘাড়ে করে নিয়ে গিয়েছিলাম, বুড়ো কর্তার সে কি আহ্লাদ! কার্তিকের মতো জামাই হয়েছে। আর লজ্জা দিস না, আজকাল নড়তে চড়তে হাঁপ ধরে যায়। শরীর তো কিছু বেজুত দেখছি না আমি, অনেকটা সেই রকমই আছেন। বিষ্ণুপদ উদাস চোখে মাঠঘাট পেরিয়ে কোন উধাওয়ের দিকে যেন চেয়ে থাকে। তারপর একটু ধরা ধরা গলায় বলে, বিষয় বিষয় করেই বোধহয় এরকম ধারা হলো। কি বলিস? গন্ধরাজ লেবু কটা কুয়োর জলে ধুয়ে এনে দাওয়ার ওপর রেখে সতীশ বলে, আপনার বিষয় না থাকলে আমার পেট চলতো কি করে? আপনার জমিতে চাষ, আপনার ভুঁয়েই বাস।
বিষ্ণুপদ বড় বড় চোখে কেমন বিকল একরকম নজরে সতীশের মুখের দিকে চেয়ে বলে, ঠিক জানিস? কিসের কথা বলছেন? এ জমি যে আমার, এই চাষবাস যে আমার। তা কে না জানে? হরপ্রসন্ন বাবু আপনার নামে লিখে দেননি এসব? কর্তাবাবুর আজ বড় বড় শ্বাস পড়ছে, লক্ষ্য করে সতীশ। মুখখানাও ভার। আজ বাবুর মনটা ভালো নেই। মন নিয়ে কারবার নেই সতীশের। তার মন বলে কি বস্তু নেই? থাকলেও ঠাহর পায় না। সকাল না হতেই কাজে নেমে পড়তে হয়, শরীর বেটে দিতে হয়, জান চুয়াতে হয়, তবেই মাঠে মাঠে ফলন্ত মা লক্ষ্মীকে দেখা যায়। তখন শরীরে কেমন একখানা ফুরফুরে হাওয়া এসে লাগে। বিষ্ণুপদ ডাবের খোলাটা সতীশের বাড়ানো হাতে ধরিয়ে দিয়ে ধুতির খুঁটে মুখ মুছে বলেন, লিখেই তো দিয়েছিলেন রে, তুই তো লেখাপড়া শিখিসনি, দলিলে কি লেখা থাকে তাও জানিস না। সতীশ গম্ভীর মাথা নেড়ে বলে, তা অবশ্য জানি না, তবে এটা মনে হয় কোন জমিটা কার তা স্পষ্ট করে বলা থাকে দলিলে। তাও থাকে, তবে আমরা হচ্ছি ভাড়াটে, আসল জমি হলো সরকার বাহাদুরের। ভোগ দখল বিক্রি বা বিলি ব্যবস্থার অধিকার আছে মাত্র, সরকার ইচ্ছে করলেই কেড়ে নিতে পারে। সতীশ মাথা নেড়ে বলে, সে কথাও ঠিক নয়। এই আলো বাতাস এসব তো সরকার বাহাদুরের নয় নাকি? আলো বাতাস তা কি করে সরকারের হতে যাবে? তাহলে জমিও নয়, দুনিয়াটা যার, এসব হচ্ছে তারই জিনিস। বিষ্ণুপদ সতীশের দিকে মায়া ভরে চেয়ে থেকে বলে, তোর মধ্যে এই একটা জিনিস আছে, এটাই তোকে বুড়ো হতে দেয় না। এর জন্যেই এই বয়সেও তোর গায়ে মোষের মতো জোর। তোর মতো নয়, তাহলেও শ্বশুর মশাইয়ের মধ্যেও এরকম একটা ব্যাপার ছিল। তিনি ছিলেন আমার অন্নদাতা দেবতা, ওরকম মানুষ হয় না। বিষ্ণুপদ একটু হেসে বলে, তুই তো সবার মধ্যেই ভগবান দেখতে পাস, এ খুব ভালো। আমাকে শেখাবি কি করে সবকিছুর মধ্যে ভগবানকে দেখতে হয়? সতীশ লজ্জায় মুখ নিচু করে হাসে। কি যে বলেন তার ঠিক নেই। আমি শেখাবো কি? মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা, ওসব আস্পর্ধার কথা শুনতে নেই। তবে এটা জানি, জমির মালিক যদি আপনি না হন, তবে সরকার বাহাদুরও নয়। আপনার যা বন্দোবস্ত, সরকার বাহাদুরেরও তাই। বুঝেছি রে, আর বোঝাতে হবে না। তুই সবকিছুর মধ্যেই ভগবানকে দেখিস, আর আমি দেখি বিষয়। তাই দেখেন কর্তাবাবু, তাই ভালো করে দেখেন। বিষ্ণুপদ একটু ম্লান হেসে বলে, দূর পাগল, বিষয়ের মধ্যে আছেটা কি? তাও যদি নিজের জোরে করতে পারতুম তো বলার মুখ থাকতো। এ হলো গিয়ে পড়ে পাওয়া 14 আনা। শ্বশুর মশাই ঘর জামাই করতে চাইল, তখন বড় গরিব ছিলুম তো, বাপের কাছে কলকে পেতুম না, তাই নেচে উঠেছিলুম। ভাবলুম না জানি চারখানা হাত গজাবে, এসে সাজানো সংসারে ঘটের মতো বসলুম। ফক্কিকারিটা যদি তখনও বুঝতে পারতুম রে, আজ যেন কোথায় একটা খোঁচা টের পাচ্ছি। মানুষকে দুঃখ পেতে দেখলে সতীশের কেমন যেন জলে পড়া অবস্থা হয়। সে একটু ব্যগ্র হয়ে বলে, তা এর মধ্যে খারাপটা কিসের দেখলেন? আমি তো কিছু খারাপ দেখছি না। খারাপ নয়, 5 জন কি আর আমাকে ভালো বলে রে? আড়ালে রঙ্গরসিকতা করে, আমি টের পাই। সম্বন্ধীরাও ভালো চোখে দেখে না, এমনকি বউ
ছেলেপুলেরাও নয়। এই তো আজ জামাই এলো, তার ভাবখানা যেন লাট সাহেবের মতো। শ্বশুর বলে যে কেউ একজন আছে তা গায়েই মাখতে চায় না। সতীশ মাথা চুলকোয়। বাবুর সমস্যাটা কোথায় হচ্ছে তা ঠিক ধরতে পারছে না সে। এই হলো মুশকিল। নিজেকে বাবুটাবুদের জায়গায় বসিয়ে তো আর ভাবতে পারে না। তার তো সব বড় বড় সমস্যা নেই। তবু সে বলল, জামাই তো দিব্যি আপনার। এই তো সেদিন বিয়ে হলো, গাড়ি চেপে জামাই এলো, কাছে থেকে বেশ করে দেখলুম। বিষ্ণুপদ ঠাট্টা করে বলে, কি দেখলি, ভগবান নাকি? সতীশ একটু লজ্জা পেয়ে বলে, কিছু খারাপ নয় তো। বিষ্ণুপদ একটু চুপ করে থেকে বলে, খারাপ কাউকে বলি কি করে? খারাপ আমার কপাল। ভাবছি এখানে তোর কাছাকাছি একখানা ঘর তুলে থাকবো। আমাকে তুই একটু চাষের কাজ শেখাবি? কি যে বলেন তার ঠিক নেই। তোর সঙ্গে থেকে থেকে চাষবাস শিখবো, বুড়ো বয়সকে ঠেকাতে শিখবো, আর ভগবান দেখতে শিখবো। শেখাবি? আজ বাবুর কথাগুলো বড় উঁচু উঁচু দিয়ে চলে যাচ্ছে। সতীশ নাগাল পাচ্ছে না। কি বলতে হবে তাও মাথায় আসছে না তার। ঠিক এই সময় তার বউ সুরবালা রান্নাঘর থেকে ঘোমটা ঢাকা অবস্থায় আধখানা বেরিয়ে এসে বলল, বেলা গড়িয়ে যাচ্ছে, বাবুকে বলো এখানেই স্নান করে দুটি খেয়ে যেতে। বিষ্ণুপদ গায়ের জামাটা খুলতে খুলতে বলে, সে কথাটাও মন্দ নয়। খাওয়াবি নাকি রে সতীশ দুটি ভাত? সতীশ এত অবাক হলো যে বলার নয়। বাবু খাবেন তার বাড়িতে? সে উত্তেজিত হয়ে বলে, কচু ঘেচু কি রান্না হয়েছে কে জানে, এ কি আপনি মুখে দিতে পারবেন? কত ভালো খাওয়া দাওয়া হয় আপনাদের। রোজ তো নিজের মতোই খায়, আজ না হয় তোর মতোই খেয়ে দেখি। তেল টেল থাকলে দে, স্নানটা করে আসি। এই যে দি। বলে সতীশ ছোটাছুটি শুরু করলো। তেল এনে দিল, নিজেই গিয়ে কুয়ো থেকে জল তুলল। একখানা নতুন গামছা কিনেছিল হাট থেকে, সেইটি বের করে দিল। বিষ্ণুপদ যে সত্যি তার বাড়িতে খেতে বসবে এটা যেন বিশ্বাস হচ্ছিল না তার। বিষ্ণুপদ সত্যি স্নান করে এসে খেতে বসে গেল। খেতে খেতে বলল, আমার মা এখনো বেঁচে আছে তা জানিস? গেরাপোতায় আমাদের বাড়ি, বহুকাল যাওয়া হয়নি। বিষয় সম্পত্তি নিয়ে এমন মজে আছি যে। সতীশ কি বলবে ভেবে পাচ্ছিল না। মিনমিন করে বলল, মোটা চালের ভাত গিলতে আপনার কষ্ট হচ্ছে খুব। ছেলেবেলায় এই মোটা চালের ভাতই জুটতে চাইতো না, কষ্ট ছিল খুব। আর কষ্টে থাকলে মানুষ কত কি করে ফেলে। শ্বশুর মশাই এমন লোভানিতে ফেলে দিলেন যে সব ছেড়ে ছুড়ে একেবারে পুষ্যিপুত্তরটি হয়ে চলে এলুম। একটা বড় লাফ মেরে খানাকন্দ সব ডিঙিয়ে এলুম বটে, কিন্তু একবার ফিরে দেখা তো উচিত ছিল। ভাইরা বোনরা, আমার মা বাবা, তারা ডিঙোতে পারল কিনা? উচিত ছিল না বল? সতীশ সুরবালার দিকে চেয়ে বলে, বাবুকে আর একটু ডাল দাও বরং, আর একটু চচ্চড়িও নিন। ঝাল হয়নি তো বাবু? ঝালটাই তো ব্যঞ্জন ছিল রে, ভাত পাতে আর কি বা জুটত, শুধু লঙ্কা। বোনগুলোর একটাও ভালো বিয়ে হয়নি শুনেছি, ভাইগুলো বড় কেউকেটা হয়নি। বাবা দুঃখে কষ্টে গেছে, মাটা এখনো ধুক ধুক করে বেঁচে আছে। সতীশ উঁচু হয়ে বসে পাতে আঁকিবুকি কাটছে। তার হলো চাষারে খিদে, যখন খেতে বসে তখন অন্ন ব্যঞ্জনের স্বাদ পায় না, গোগ্রাসে শুধু
গিলে যায়। চোখের পলকে পাতা সাফ। আজ আর ভাত যেন উঠতেই চাইছে না, পাহাড় প্রমাণ পড়ে আছে পাতে। আপনার পেট ভরল না বাবু? বিষ্ণুপদ খুব ধীরে ধীরে উঠে পড়ল। আচি এসে বলল, এই দাওয়াতেই একটা মাদুর পেতে দে, একটু গড়িয়ে নি, এখানে দিব্যি হাওয়া আছে। সতীশের মেয়ে খেদি একটা পান সেজে এনে দিল। পান খায় না বিষ্ণুপদ, তার কোনো নেশা নেই এক বিষয় সম্পত্তির নেশা ছাড়া। তবু আজ পানটা খেল। আমাদের বালিশ বড় শক্ত কর্তাবাবু, তুলোর বড্ড দাম বলে পুরনো ন্যাকড়া ট্যাকড়া ভরে খোল সেলাই করে নি, আপনার অসুবিধে হবে। তুই অনেকক্ষণ ধরে কেবল ভদ্রতা করছিস, কাছে এসে বস। সতীশ বসল। আধশোয়া হয়ে অনেকক্ষণ আবার সামনের মাঠঘাটের দিকে চেয়ে চেয়ে পান চিবোয় বিষ্ণুপদ। তারপর বলে, মানুষ যে কি চায় সেটাই তো বুঝতে পারে না, তুই বুঝিস? সতীশ ঘন ঘন মাথা চুলকে বলে, খেতে কিছু লাল শাক হয়েছে, খেদি তুলে দেবে খন, নিয়ে যাবেন? মা ঠাকরুন লাল শাক বড় ভালোবাসেন। আমাকে একটা ঘর করে দিবি? ওই ক্ষেতের মাঝখানটাই হবে, চারদিকে ধান ক্ষেত থাকবে, মাঠ ময়দান থাকবে, গাছপালা থাকবে, একা একা বেশ থাকবো, দিবি? এবারও ধান ভালো হবে না, খেতে জল না হলেই বড় মুশকিল, নদীটাও শুকলো। বালিশে মাথা রেখে বিষ্ণুপদ চোখ বুঝল। আপন মনে বলল, কত বয়স হয়ে গেল রে। পাগলাটাকে আজ বেধড়ক পিটিয়েছে ছানু, একেবারে অমিতাভ বচ্চনের কায়দায়। সে একা নয়, তাদের শীতলা মাতা স্পোর্টিং ক্লাবের ছেলেরাও ছিল, তবে তারা বেশি মারেনি। ছানুরই রাগটা বেশি চড়ে গিয়েছিল। ঘর জামাই রাখবে, ঘর জামাই, ঘর জামাই রাখবে বলে চেঁচিয়ে পাড়া মাত করলে কার না রাগ হয়। জামাইবাবু খেতে বসেছে সবে, এমন সময় কোথা থেকে পাগলাটা এসে হল্লা জুড়ে দিল। তার বাবা ঘর জামাই ছিল বলে একটু চাপা কানাকানি হাসি মস্করা বরাবরই শুনে আসছে ছানু। আজকের বাড়াবাড়িটা তার সহ্য হয়নি। কিন্তু মারটা একটু বেশিই হয়ে গেছে। নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল, একটা চোখ কালশিটে পড়ে বুজে গেছে, কাকালেও জোর লেগেছে, কোকাতে কোকাতে অজ্ঞানের মতো হয়ে গিয়েছিল। খাওয়া ফেলে গোবিন্দই এসে জাপটে ধরল তাকে। করছোটা কি, মেরে ফেলবে নাকি? ছানু তখনও রাগে ফুঁসছে। কত বড় সাহস দেখলেন, বাবাকে অপমান! গোবিন্দ ঠান্ডা গলায় বলল, নিজেদের ঘাড়ে নিচ্ছ কেন? পাগলরা কত কিছু করে, তার কি কিছু ঠিক আছে? এহ, এর যে খুব খারাপ অবস্থা। ক্লাবের ছেলেরাই দৌড়ে জল নিয়ে এলো। বহুক্ষণ জলে ঝাপটাতেও কাজ হলো না। গোবিন্দ গম্ভীর মুখ করে বলল, ভিক্ষে করে খায়, কখনো তাও জোটে না, এর কি এত মার খাওয়ার মতো ক্ষমতা আছে শরীরে? দেখছো না কেমন হাড় বের করা চেহারা, দুর্বল। ছানু একটু ভয় খেয়ে গিয়েছিল তখন, যদি মরে টরে যায় তাহলে কি হবে। সে একটু কাঁপা গলায় বলল, ওরকম না বললে কি মারতুম? গোবিন্দ শালার দিকে কঠিন চোখে চেয়ে বলল, পাগল আর দুর্বল বলেই মারতে পেরেছ, নইলে কি পারতে? গোবিন্দ গিয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে কৃষ্ণকান্তের নাকে অনেকক্ষণ ধোঁয়া দিল। কাজ হলো না তাতে। পাগলটা বড্ড টানা মারছে শরীরটাতে, খিচুনির মতো। এ গায়ে ডাক্তার নেই? গিরির নাকে একজন ছিল না? ক্লাবের একটা ছেলে বলে, হ্যাঁ আমার কাকা, কাকা তো বেলপুকুর গেছে। গোবিন্দ গম্ভীর হয়ে খানিকক্ষণ ভেবে বলল, রাস্তায় ফেলে রাখা ঠিক হবে না, তোমরা ধরো ওকে, দাওয়াই তুলে শুয়ে দাও, এ বোধহয় আজ খায়নি,
পেটটা খোদল হয়ে আছে। ক্লাবের ছেলেরা ধরাধরি করে চণ্ডী মণ্ডপে তুলে শোয়ালো কৃষ্ণকান্তকে। কে একটা পাখা নিয়ে এসে মাথায় বাতাস করতে লাগলো। ছানুকে ভেতর বাড়িতে নিয়ে গেল তার দিদি। এই, তোকে মা ডাকছে। পাপিয়া অর্থাৎ ছানুর মা ছেলের দিকে চেয়ে বলে, খুন করেছিস নাকি পাগলটাকে? তুমি তো আমাকে ডেকে বললে পাগলাটা কি অসভ্য কথা বলছে, গিয়ে দেখতে। তা বলে অমন মারবি? বেশি মারিনি, বেকায়দায় লেগে গেছে। জামাই তোকে কি বলছিল, বকছিল নাকি? জামাইবাবু মনে হয় রেগে গেছে। এ কথায় তার দিদি আর মায়ের মুখ শুকোলো। পাপিয়া চোখের জল মুছে বলে, বিয়ের পর 2 মাসও কাটেনি, এর মধ্যে জামাইকে কে যে ওষুধ করলো কে জানে। বিষ নজরে দেখে আমাদের। মেয়েকে নেওয়ার নামটিও করে না। কেমন যেন রোখাচোখা রাগ রাগ ভাব। 7 বার খবর পাঠিয়ে আনিয়েছি এই নিয়ে কথা বলবো বলে। দিলি সব ভন্ডুল করে। জামাই আরো রেগে রইল। এখন কি হবে? কি হবে তার ছানু কি জানে। তবে গোবিন্দ দা যে তাদের বিশেষ পছন্দ করে না এটা সে টের পায়, কিন্তু মাথা ঘামায় না। সংসারের সম্পর্ক টম্পর্ক নিয়ে মাথা ঘামাতে তার ভালো লাগে না। পাপিয়া চোখের জল মুছে বলে, সব অশান্তির মূলে ওই একটা লোক, লোভী, স্বার্থপর, অন্ধ। বিয়ের পরই আমি পই পই করে বলেছিলুম, ওগো, বাবার সম্পত্তি আঁকড়ে পড়ে থেকো না, নিজের পায়ে দাঁড়াও, চলো আমরা অন্য কোথাও চলে যাই। মতিচ্ছন্ন হলে কি কেউ ভালো কথা কানে নেয়? বাবার পিছনে পিছনে চাকর বাকরের মতো ঘুরত। গায়ে কত হাসাহাসি হয়েছে তাই নিয়ে গ্রাহ্যও করত না। মেয়ে মুক্তি বলল, ওসব কথা থাকতো এখন। চণ্ডী মণ্ডপে ভীষণ ভিড় জমে গেছে, আমার ভয় করছে। পাপিয়া আর একবার চোখে আঁচল চাপা দিয়ে কাঁদল। তারপর মুক্তিকে বলল, কিছু টাকা বার করে ক্লাবের ছেলেদের হাতে দে। নাটাগড়ের হাসপাতালে ওকে নিয়ে যাক, মরলে সেইখানেই মরুক, এখানে যেন না মরে। মুক্তি চলে গেলে ছানুর দিকে চেয়ে পাপিয়া বলে, জামাই যখনই আসে অমনি ওরা এসে জোটে। কারা মা? তোমার মামাতো দিদি আর বোনেরা। ওরাও মাথাটা খাচ্ছে, মুক্তির দিকে ফিরেও চায় না। শালিদের সঙ্গে ঠাট্টা তামাশা করে ফিরে যায়। বিরক্ত হয়ে ছানু বললে, এখন একটা বিপদের সময় কেন যে জামাই নিয়ে পড়লে? বিপদ তো তুই বাঁধিয়েছিস, মুখ পোড়া। সংসারে কত রকম বিপদ আছে তা জানিস? ছানু রাগে দুঃখে ঠোঁট কামড়ায়। বুকে বড্ড ভয়ও তার। মাথাটা কেমন করছে যেন। সেই ক্যারাটে মারার কায়দায় একখানা লাথিও কষেছিল পাজরে। সত্যি মরে যাবে নাকি পাগলটা? সে ঘুরে সদর দরজার কাছে এসে দূর থেকে ভিড়টা দেখতে পায়। তার দিদি মুক্তি গোবিন্দদার সঙ্গে কি যেন কথা বলছে একটু তফাতে দাঁড়িয়ে। গোবিন্দদার মুখটা লাল টকটক করছে। খুব রাগের সঙ্গে কি যেন বলছে। মুক্তি বোধহয় কাঁদছে, বারবার আঁচল তুলছে চোখে। মরে গেল নাকি? আজ বাজারে একটা সিনেমা দেখানো হবে, শিবা। দারুণ ঝাড়পিটের ছবি। ফিল্মটা দেখবে বলে কতদিন ধরে সানিয়ে রেখেছিল ছানু। অবস্থা যা দেখছে তাতে ফিল্ম দেখা লাঠে উঠল। এ একটা অদ্ভুত ব্যাপার। পাগলটার জন্য দরদ উতলে উঠবে মানুষের, অথচ লোকটা যে খেয়ে না খেয়ে ধুঁকতে ধুঁকতে রোজ মরতে মরতে বেঁচেছিল, তখন দরদটা ছিল কোথায়? যে কোনো দিন বাঁকা নদীর পোলের ওপর থেকেও তো পড়ে মরতে পারে। রোজ রেলিং এর উপর উঠে এ মুড়ো থেকে ও মুড়ো পাইচারি করে। ভিড়ের ভিতর থেকে একটা চেঁচামেচি ক্রমে জোরালো হয়ে উঠছে। কে মরেছে রে? বাপের জমিদারি পেয়েছে নাকি? যা তো বলাগড় থানায় গিয়ে একটা খবর দিয়ে আয় তো, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাক। আর একজন খুব তেজের গলায় বলে, ঘর জামায় রাখার কথায় বাবুদের খুব আতে লেগেছে বোধহয়। সাথে পাচ্ছে নেই পাগলটা, পোলের নিচে পড়ে থাকতো।
ইস, একেবারে খুনই করে ফেলেছে। ধরে দে না ঘাকতক ছোড়াটাকে টেনে এনে। পালালো কোথায়? ছানু কি করবে বুঝতে পারছে না। তার বীরত্ব উবে গেছে। মাথাটা কেমন কেমন লাগছে। গোবিন্দকে দেখতে পেল ছানু। ভিড় সরিয়ে চণ্ডী মণ্ডপে উঠে গেল। গোলমালটা একটু কম। সবাই খুব মন দিয়ে নিচু হয়ে কি যেন দেখছে। ভগবান, মরে যাচ্ছে নাকি? এবারকার মতো বাঁচিয়ে দাও ভগবান, জীবনে আর কারো গায়ে হাত তুলব না। ছানু বিহ্বল হয়ে অবশ শরীরে শুয়ে পড়ল বারান্দায়। কতক্ষণ শুয়ে আছে তার খেয়াল ছিল না। হঠাৎ দেখতে পেল তার দিদি মুক্তি এক গ্লাস গরম দুধ আঁচলে ধরে নিয়ে যাচ্ছে দ্রুত পায়ে। চোখ মেলেছে, চোখ মেলেছে, চিৎকার উঠল একটা। ভগবান বলে ডেকে কেঁদে ফেলে ছানু। পাঁচ শিখে মানত করে ফেলে শীতলা মায়ের কাছে। একটা শোরগোল উঠল চণ্ডী মণ্ডপে। কেষ্ট পাগলা উঠে বসেছে, দুধ খাওয়ানো হচ্ছে তাকে। একরকম জড়িয়ে ধরে আছে তাকে গোবিন্দ, দুধ খাওয়াচ্ছে। মারমুখো ভিড়টাকে শেষ অবধি সামলে নিল গোবিন্দই। উঠে দাঁড়িয়ে জোরালো গলায় ধমকের সুরে বলল, যে যার বাড়ি যান, এখানে ভিড় করে লাভ নেই। কৃষ্ণকান্তর দায়িত্ব আমি নিচ্ছি। এখন হাওয়া বাতাস খেলতে দিন। ভিড়টা পাতলা হতে লাগলো। শেষ অবধি রইল গোবিন্দ, মুক্তি আর ক্লাবের দুটো ছেলে, যারা ছানুর বন্ধু। গোবিন্দ হাতছানি দিয়ে ডাকলো ছানুকে। ছানু দুর্বল পায়ে গিয়ে দাঁড়ালো চণ্ডী মণ্ডপের কাছটিতে। কখন একটা শতরঞ্জি পেতে বালিশে শোয়ানো হয়েছে কৃষ্ণকান্তকে। চোখ মিটমিট করছে, ঠোঁটে একটু ভ্যাবলাকান্ত হাসি। পাগল বলে কথা, সে কি আর মারধর অপমানের কথা মনে রাখে? গোবিন্দ ছানুর দিকে চেয়ে বলে, কেসটা খুব খারাপ করে ফেলেছিলে। ছানু শুকনো গলায় বলে, আর হবে না। খুব ভয় পেয়েছো না? ছানু চুপ করে থাকে। আর ভয়ের কিছু নেই। কৃষ্ণকান্ত মনে হচ্ছে টিকে যাবে। গায়ের লোক বলাবলি করছিল ও নাকি আগে এই চণ্ডী মণ্ডপেই থাকতো। মুক্তি বলে, হ্যাঁ থাকতো, নোংরা করে রাখে বলে বাবা তাড়িয়ে দিয়েছিল। তোমাদের চণ্ডী মণ্ডপ তোমরা যা ভালো বুঝেছো করেছো, কিন্তু লোকে ব্যাপারটা ভালো চোখে দেখেনি। হরপ্রসন্নবাবু নিজেই থাকতে দিয়েছিলেন ওকে। একধারে পড়ে থাকতো, কি এমন ক্ষতি হচ্ছিল তাতে? তার দিদি মুক্তির সঙ্গে জামাইবাবু গোবিন্দর যে তেমন বনিবনা হচ্ছে না, এটা ছানুও জানে। তার দিদি বোধহয় এ কথার জবাবে একটা বাঁকা কথা বলে বসতো। সম্পর্কটা এভাবেই খাট্টা হয়ে যায়। ছানু ছলো ছলো চোখে বলল, না, ক্ষতি কিসের? আমি বাবাকে রাজি করিয়ে ওকে রেখে দেব। দেখো চেষ্টা করে। হরপ্রসন্নবাবুর মায়াদয়ার শরীর ছিল, অনেকের আশ্রয়দাতা ছিলেন। লোকে সে কথা এখনো বলে। সব জায়গা থেকে তাড়া খেয়ে এখন পোলের নিচে থাকে। এতক্ষণ ছেলে দুটো কোনো কথা বলেনি। এবার তাদের একজন বলল, পোলের নিচেও তো দুপাশ খোলা, ঝড় হলে ভেজে। প্রাণেশ বলল, রেলিং এর উপর উঠে রোজ হাঁটে, কবে যে পড়ে মরবে। গোবিন্দ একটু গম্ভীর চিন্তান্বিত মুখে বলে, হরপ্রসন্নবাবুর বিষয় বুদ্ধিও ছিল, মহত্বও ছিল। তার বিষয় বুদ্ধিটুকু শুধু নিলাম, মহত্বটা নিলাম না। এটা ভালো নয়। খোঁচাটা কাকে তার টের পেল ছানু। কান একটু গরম হলো। মুক্তি বলল, এভাবে বলছো কেন? দাদু দাদুর মতোই ছিল, তা বলে সবাই তার মতো হবে নাকি? সেই কথাটাই তো বলছি, সবাই কি আর ওরকম হয়? অনেকে শাঁসালো শ্বশুর পেয়ে মা বাপকে আস্থা করে ফেলে দিয়ে আসে। যাকগে, একে একটু দেখো। আমার ফেরার বাসের সময় হয়েছে, আমি এবার উঠব। মুক্তির মুখ রাগে অভিমানে ফেটে পড়ছে। গোবিন্দকে খবর দিয়ে না আনলে সেও আসতে চায় না, এলেও রাতে থাকে না।
ছানু বোঝে কোথায় একটা কিছু গন্ডগোল পাকিয়ে উঠছে। গোবিন্দদা বাবাকে একদম দেখতে পারেন না, আর দিদি বাবাকে ভীষণ ভালোবাসে। তাই কি ওদের ঝগড়া? হেগেমুতে ফেলে বলে ছেলেরা আর মাকে ঘরে থাকতে দেয় না। বারান্দায় হোগলার বেড়া তুলে ঘিরে দিয়েছে। সেই বেড়ারও ওপর নিচে ফাঁক। শীতের হাড় কাঁপানো হাওয়া, বর্ষা বাতলা ধুলোবালি, সাপ ব্যাঙ সবই ঢোকে। দরজা বলে কিছু নেই। খাঁ খাঁ করছে একটা দিক। বেড়াল কুকুর ঢুকে পড়ে অহরহ। শরীরে নানা রোগ ভোগ নিয়ে বুড়ি একখানা নড়বড়ে চৌকির উপর পড়ে থাকে। এ একরকম ঘরের বার করে দেওয়া, একরকম বিদায় দিয়ে দেওয়া। গ্যারাপোতায় দিদির বাড়িতে গেলে একবার করে যায় গোবিন্দ। বুড়ো মানুষদের ওপর তার এমনিতেই একটা টান আছে। পুরনো সব দিন যেন ঘিরে থাকে তাদের। কত গল্প শোনা যায়, তাদের কষ্ট গোবিন্দ ঠিক সইতে পারে না। তার উপর এ হচ্ছে সম্পর্কে তার দিদি শাশুড়ি। নাত জামাই এই গায়ে আসে জেনে বুড়ি বড্ড কাকুতি মিনতি করে ধরেছিল গোবিন্দর দিদি দিমিকে। নাত জামাই এলে যেন একবারটি চোখের দেখা দেখতে পায়। তারপর গোবিন্দ প্রায় যায়। মানুষকে মানুষের এত অপমান করার অধিকার নেই, থাকতে পারে না। বুড়িকে তার ছেলেরা যেভাবে লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে, এরকমটা কিন্তু কোনো বুড়ো মানুষেরই সঠিক পাওনা নয়। গোবিন্দর ইচ্ছে করে রাগে ফেটে পড়ে খুব অপমান করতে এদের। এসে সে একখানা মোড়া পেতে কাছেই বসে থাকে। রসগোল্লা বা সন্দেশ নিয়ে আসে বুড়ির জন্য। বুড়ির নোংরা বিছানা বা কাপড় জামা, মুতের মেটে হাঁড়ি কিছুতেই সে ঘেন্না পায় না। বুড়ি তার সাড়া পেলেই উঠে বসে। রোগা জীর্ণ চেহারা, রোগের যন্ত্রণায় চোখ মুখ বসে গেছে। তবু গোবিন্দ এলে ফোকলা মুখে খুব হাসে। এসেছিস ভাই? তোকে দেখলে আমার প্রাণটা কেন ঠান্ডা হয় রে। আপনার ঠান্ডা হয়, আর আপনার অবস্থা দেখলে যে আমার মাথা গরম হয়। এরকমই তো হওয়ার কথা। সংসার বড় জঞ্জাল। সংসার জঞ্জাল কেন হবে ঠাকুমা? সংসারকে জঞ্জাল বানালে তবেই তা জঞ্জাল হয়। আপনার ছেলেরা বড্ড অমানুষ। বুড়ি ভয় খেয়ে বলে, ওরে জোরে বলিসনি, শুনলে আমাকে খুব হেনস্থা করবে। একটু ওদের কথা বল শুনি। গোবিন্দ হাসে। ওদের কথা বলতে বড় ছেলে আর তার সংসারের কথা। গোবিন্দ বলে, সে ছেলেও তো আপনাকে ছোলা গাছি দেখিয়ে কেটে পড়েছে। বলি, নাতি নাতনি কাউকে চোখে দেখেছেন? বুড়ি থোতা মুখ করে বলে, কোত্থেকে দেখবো বল, কে দেখাবে? তারা কি আর আসে? তবে ভালো থাকলেই ভালো। ভালো থাকবে না কেন? দিব্যি ভালো আছে। আপনার ছেলে শ্বশুরের পয়সায় হেসে খেলে বেড়াচ্ছে। তোর বউটা কেমন হলো? ভালো? যত্ন আত্তি করে? এখনো ভালো করে ঘরে আনিনি। ওমা, তা কেন রে? ইচ্ছে হয় না, মেয়েটা বড্ড মুখরা। একটু তেল মজিয়ে নি। ত্যাগ দিবি না তো? গোবিন্দ হাসে। বিয়ে করার ইচ্ছাই ছিল না আমার। বিয়ে করলেই নানা রকম ভজঘট্ট পাকিয়ে ওঠে। আপনার নাতনিটিও সোজা নয়। বিয়ের রাতে আমাকে পরামর্শ দিয়েছিল আলাদা বাসা করে থাকতে। সেই যে পিত্তি জ্বলে গেল, আর তা ঠান্ডা হলো না। তোর কিন্তু বড্ড রাগ ভাই। আমার নাতনিটাকে এনে একবার দেখাবি আমায়। তাকে দেখিনি তো কখনো, বড্ড দেখতে ইচ্ছে যায়। কবে মরে যাব, একবার মুখখানা দেখে রাখি। কেমন চেহারা রে? বাপের মতো মুখ পেয়েছে?
হ্যাঁ, তাহলে দেখতে ভালোই হবে। তোর পছন্দ তো? চেহারা খারাপ নয়, আপনি তো তাদের কথা শুনতে চান, কিন্তু তারা কখনো আপনার কথা ভুলেও মুখে আনে না কেন ঠাম্মা? এটাই কি সংসারের নিয়ম? বুড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, শুনেছি বিষ্টু নাকি এ বাড়িতে খুব কষ্টে ছিল বলে তার রাগ আছে। বিয়ে করে বিদায় হওয়ার জন্য বড্ড অস্থির হয়েছিল। তা সে তার ছেলেপুলে নিয়ে সুখে স্বচ্ছন্দে থাকলেই হলো। এই বুড়ো বয়সে একটা কথাই কেবল মনে হয়, যে কটা দিন আছি যেন শোক তাপ পেতে না হয় আর। ওইটাই ভয়ের ব্যাপার, বুঝলি? ছেলেপুলে নাতি নাতনি যখন অনেকগুলো হয়ে যায় তখনই ভয় হয়, কোনটা পড়লো কোনটা মরলো, বড় জ্বালা। বুঝেছি ঠাকুমা। আর একটা হয়, সবাইকে খুব দেখতে ইচ্ছে করে। বিষ্টুর তো দুই ছেলেও আছে, তারা কেমন? আর পাঁচটা ছেলের মতোই। এই পোড়া চোখে তো আর দেখতে পাবো না তাদের, তোর চোখ দিয়েই যেন দেখতে পাচ্ছি। এত মায়া কেন বলুন তো ঠাকুমা? এত মায়া থাকলে যে শরীর ছাড়তে কষ্ট হবে। বুড়ি একটু কেঁপে ওঠে। শরীর কি আর ছাড়তে চায় রে? এত কষ্ট, তবু শরীর ধরে পড়ে আছি। পাপের মন তো, সহজে তাই মরতে দেয় না ভগবান। আরো অনেক ভোগাবে, তবে মারবে। গল্পের পরবর্তী অংশটি আপনারা শুনতে পারবেন পরের দিন আমার এই গল্পের গ্রামোফোন চ্যানেলে আরেকটি নতুন পর্বে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।